হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, আজকে তোমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তরও তোমরা পেয়ে যাবে। আর আরেকটা বিষয় বলি, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। দেখো মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে 10 নম্বর বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, যে ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। এবং তোমরা দেখতে পাচ্ছ নিচে ইংলিশ ভার্সনটাও লেখা আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদের জন্য বলছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা। ঠিক আছে, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাষার ভূমিকা তোমরা একটু দেখে রাখতে পারো, তবে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে যাচ্ছি সাজেশানের মধ্যে। পরের প্রশ্ন পাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের প্রভাব ও উদ্ভবের কারণ আলোচনা করো। কি বললাম? ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের প্রভাব ও উদ্ভবের কারণ। এগুলো যেগুলো এই যে স্টার দেওয়া আছে, এই স্টার দেওয়া প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজকের ক্লাসে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ভালো করে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আরেকটা বিষয় এখানে বলে নিই, যে তোমরা যারা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। পরের প্রশ্ন আছে দেখো, আধুনিক ভারতের রাজনীতিতে উপজাতি বা ট্রাইবদের ভূমিকা ও রাজনৈতিক চেতনার বিকাশ আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই বলছি। পরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাজনীতিতে জাতিগোষ্ঠী ও জাতিগত আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। এবার মডিউল 2 থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10 এবং 20 মার্কসের জন্য। প্রথম প্রশ্ন আছে, ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতে নারী আন্দোলনের ওপর টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতে পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট আছে, ভারতে মানবাধিকার আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। মানবাধিকার আন্দোলন, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, এখানে অনেক সিলেবাসের এই অংশটা অনেকটা বড়, ঠিক আছে, তাই এখানে একটু বেশি প্রশ্ন আছে, তবে খুব বেশি প্রশ্ন কিন্তু নেই। কারণ এখানে আমি দেখো, এখানে এক নম্বর প্রশ্নটা স্টার দেওয়া আছে, 2 নম্বরটা আছে, 3 নম্বর আছে, 4 নম্বর, এই পেজে 4টে আছে। এবং এই পেজে স্টার দেওয়া প্রশ্নের সংখ্যা দেখো 4টে, একটা 5টা আর এখানে একটা 6টা প্রশ্ন এখানে আছে, ঠিক আছে। দেখো, ভারতের নয়া সামাজিক আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। পরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে দেখো, 3 প্রজন্মের মানবাধিকার বলতে কী বোঝো। এই গেল তোমাদের বড় প্রশ্ন। এবারে 5 মার্কসের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে সবই করতে হবে। এখানে কোনো প্রশ্ন আমি স্টার দিচ্ছি না আর কি, ঠিক আছে। এবারে ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা, এটা বড় প্রশ্নে আছে, আবার ছোট প্রশ্নেও আসতে পারে, সেই কারণে এখানে দেওয়া আছে। ভারতের রাজনীতিতে ভাষার গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট আছে, ভারতের রাজনীতিতে জাতি ও জাতপাত কিভাবে রাজনৈতিক উপাদানে পরিণত হয়েছে। পরের প্রশ্ন আছে, ভারতে আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক দাবি সংক্ষেপে লেখো। নেক্সট আছে, ভারতে আঞ্চলিকতাবাদের কারণ উল্লেখ করো। নেক্সট, ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের রাজনৈতিক তাৎপর্য কী ছিল। এবার মডিউল 2 থেকে দেখো, ভারতে মানবাধিকার আন্দোলনের ওপর টিকা, নয়া সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য। নেক্সট আছে, ভারতের নারীবাদী আন্দোলনের প্রকৃতি আর 1970-এর দশক থেকে কিভাবে পরিবর্তিত হয়েছে। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন ও তার তাৎপর্য সংক্ষেপে লেখো, অর্থাৎ চিপকো আন্দোলন টিকা আসতে পারে, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এগুলো তোমাদের করতে হবে কারণ এগুলো পরিবেশ আন্দোলন, ঠিক আছে। তারপরে দেখো, ভারতে নারী আন্দোলন ও সামাজিক পরিবর্তন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তারপর লিঙ্গ আর সেক্সের মধ্যে পার্থক্য। এবার তোমরা যারা বেঙ্গলি ভার্সন স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা, এই প্রশ্নের উত্তরটা বুঝে নাও।
এটা তোমাদের একটা ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। আরেকটা বিষয় বলি, তোমাদের স্ক্রিনশট করে পড়তে হবে, কারণ এতটা আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয়, কারণ তোমাদের সাজেশানে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আমি আজকে কভার করব, কারণ তোমাদের যাদের কাছে অ্যান্সারগুলো নেই বা যাদের কাছে অ্যান্সারগুলো আছে তোমরাও একটু মিলিয়ে নিতে পারবে যে আমাদের অ্যান্সারের কোয়ালিটি কী আছে এবং কেমনভাবে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি চাইছে লেখার জন্য। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করতে হবে, তারপরে ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। ধর্মের ভূমিকায় প্রথম পয়েন্টটা আছে, দেখো, রাজনৈতিক সংহতি ও সংঘাতের উৎস। ধর্ম ভারতে একদিকে যেমন বিভিন্ন সম্প্রদায়কে এক সূত্রে বাঁধার ক্ষেত্রে ভূমিকা পালন করে, তেমনি এটি রাজনৈতিক সংঘাতের অন্যতম প্রধান কারণ। স্বাধীনতার পূর্বে এবং পরে বহুবার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাজনৈতিক মেরুকরণ ঘটেছে। 1946 থেকে 47 সালে দেশভাগের সবচেয়ে বড় মর্মান্তিক উদাহরণ, দেশভাগটা মর্মান্তিক উদাহরণ, যা মূলত ধর্মভিত্তিক রাজনীতির পরিণতি। পরবর্তীকালে অযোধ্যার রাম মন্দির, বাবরি মসজিদ বিতর্ক এবং এর ফলে সৃষ্ট সহিংসতা ধর্মের রাজনৈতিক অপব্যবহারের এক জ্বলন্ত উদাহরণ। পরের পয়েন্ট হচ্ছে, দেখো, রাজনৈতিক দল ও জোট গঠন। ভারতে অনেক রাজনৈতিক দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে গঠিত হয়েছে বা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর সমর্থনে তাদের মূলধন নির্দিষ্ট গোষ্ঠীর সমর্থনকে তাদের মূলধন করেছে। কিছু দল স্পষ্টভাবে সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে কাজ করে, আবার কিছু দল তথাকথিত ধর্মনিরপেক্ষতার আড়ালে সংখ্যালঘু তোষণ, সংখ্যাগুরুবাদ নীতির আশ্রয় নেয়। নির্বাচনী রাজনীতিতে ধর্মীয় গোষ্ঠীর ভোট ব্যাংককে লক্ষ্য করে দলগুলো প্রার্থী মনোনয়ন, প্রচার কৌশল নির্ধারণ এবং জোট গঠনে ধর্মের ব্যবহার করে। তারপরের পয়েন্ট আছে, দেখো, ভোট ব্যাংকের রাজনীতি ও সাম্প্রদায়িকতা। রাজনৈতিক দলগুলি প্রায়শই নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে তাদের ভোট ব্যাংক হিসাবে দেখে এবং সেই গোষ্ঠীর আবেগকে কাজে লাগানোর চেষ্টা করে। এর ফলে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভেদ গভীর হয়। সাম্প্রদায়িকতা, যা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে, ভারতীয় রাজনীতিতে এক বড় চ্যালেঞ্জ। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী আশুতোষ বার্সনে তার গবেষণায় দেখিয়েছেন কিভাবে শহরগুলিতে নাগরিক সংগঠন ও সামাজিক যোগাযোগের অভাব সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকি বাড়িয়ে তোলে। তারপরে আছে নীতি নির্ধারণে ধর্মের প্রভাব। অনেক সময় ধর্মীয় আবেগ বা দাবি দেওয়া নীতি নির্ধারণের প্রক্রিয়াকে প্রভাবিত করে। ব্যক্তিগত আইন এর মতো পার্সোনাল ল যেগুলো আছে, ঠিক আছে, এর মতো বিষয়গুলি ভারতে ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই নিয়ে রাজনৈতিক বিতর্ক প্রবল। তারপরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট আছে, দেখো, ধর্মীয় নেতা ও প্রতিষ্ঠানের ভূমিকা। 5 নম্বর পয়েন্ট যেটা 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, ইতিহাসের বিকৃতি এবং প্রচারণার মাধ্যম, আর্থসামাজিক বৈষম্য ও ধর্ম। এবার ভারতীয় দৃষ্টিকোণ, এখানে রাষ্ট্রবিজ্ঞানীদের দৃষ্টিকোণ, রাষ্ট্রবিজ্ঞানীরা এই সম্পর্কে কি বলেছে সেটা এখানে, যেমন রজনী কোঠারির বক্তব্য এখানে দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এটা লিখতে হবে, এবং তারপরে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্নটা আমি স্টার্ট দিইনি, সে কারণে এই প্রশ্নটা আমি স্কিপ করে যাচ্ছি। পরের যে প্রশ্নটা আছে, দেখো, পরের প্রশ্ন আছে, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা। এখানেও দেখতে পাচ্ছ তোমরা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে। এবারে তারপরে আছে, দেখো, পয়েন্ট করা হয়েছে, এইভাবে তোমাদের সাজাতে হবে উত্তরগুলো। স্বাধীনতার পূর্বে ভারতের জাত ব্যবস্থা, এখানে কি বলা হচ্ছে, দেখো, তারপরে আছে, দেখো, স্বাধীন ভারতের জাতিভেদ প্রথা। স্বাধীনতার পূর্বে যেখানে আছে সেখানে কি বলা হচ্ছে, দেখো, ভারতীয় সমাজের অন্যতম মৌলিক অঙ্গ ছিল বর্ণ ব্যবস্থা। প্রাচীন ভারতীয় সমাজে এই বর্ণ প্রথার ভিত্তিতে চারটি প্রধান ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। শূদ্রদের স্থান ছিল সবার নিচে এবং তাদের নিচু জাত বলে সমাজে অস্পৃশ্য মনে করা হতো। জন্মের মাধ্যমে মানুষের কি পেশা আর সামাজিক মর্যাদা নির্ধারিত হতো। ব্রিটিশ শাসন আসার পরে ভারতে জাতিভেদ প্রথার কঠোরতা কিছুটা শিথিল হয়। শিল্পায়ন ও শিক্ষার প্রসারের সাথে সাথে বিভিন্ন
জাতের মানুষের মধ্যে মেলামেশা বৃদ্ধি পায় এবং জাতিভেদ প্রথার গোঁড়ামি কিছুটা কমে আসে। জাতিভেদ প্রথার গোঁড়ামি কী হচ্ছে, কিছুটা কমে আসে। এবার স্বাধীন ভারতে জাতিভেদ প্রথা, সেখানে কি বলা হচ্ছে দেখো, স্বাধীন ভারতে জাতিভেদ প্রথা দূর করার জন্য সংকল্প গ্রহণ করা হয়। ভারতীয় সংবিধানে সাম্য নীতি গৃহীত হয়েছে এবং অস্পৃশ্যতাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে। তার সত্ত্বেও বর্ণভেদ সম্পূর্ণ অবসান ঘটেনি। উচ্চবর্ণের মানুষের সাথে নিম্নবর্ণের মানুষদের সম্পর্ক এখনও মাঝে মাঝে তিক্ত হয়ে ওঠে। কিছু স্বার্থসন্ন্যাসী গোষ্ঠী তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ পূরণের জন্য বিভিন্ন জাতির মানুষের মধ্যে সংঘর্ষ বাধায়। তারা জাতপাতের সিঁড়ি বেয়ে রাজনীতির উচ্চ শিখরে পৌঁছায়। তারপরের পয়েন্ট আছে ভারতীয় রাজনীতি এতে জাত ব্যবস্থার প্রাধান্যের কারণ। কেন জাত ব্যবস্থা প্রাধান্যপূর্ণ হয়েছিল? দেখো, প্রথমত যেমন বলা হচ্ছে ভারতে ধনতান্ত্রিক ব্যবস্থার বিকাশের প্রকৃতিতে জাত ব্যবস্থার অস্তিত্ব নিহত ছিল। ভারতে বুর্জোয়া শ্রেণী তাদের আর্থিক দুর্বলতার কারণে পুরনো জাত ব্যবস্থাকে নিজেদের স্বার্থে বজায় রেখেছে, যা সক্রিয় রাজনীতিতে প্রভাব ফেলেছে। এইভাবে তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখবে। দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, কিছুটা আলোচনা করছি এবং কিছুটা এইভাবে। তারপর ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা, এই যে পোর্শনটা আছে ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা, এই পোর্শনটা তোমাদের 10 মার্কসেও আসতে পারে। ঠিক আছে, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা। যেমন এখানে প্রথম পয়েন্ট আছে দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে গ্রাম্য রাজনীতিতে প্রভাব। জাত ব্যবস্থা মূলত সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রতীক এবং গ্রাম অঞ্চলে এর স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। জাতপাতের বিবেচনার দ্বারাই গ্রাম অঞ্চলে নির্বাচনী প্রচার ও রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রিত হয়। শহর অঞ্চলের মানুষের তুলনায় গ্রাম অঞ্চলে অশিক্ষা, দারিদ্র্য ও কুসংস্কার বেশি হওয়ায় জাত ব্যবস্থা সেখানে আরও স্থিতিশীল। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিহারে লালু প্রসাদ যাদবের মতো নেতাদের উত্থান এভাবেই সম্ভব হয়েছে। তারপরে দেখো, জাতি ভিত্তিক সংগঠন। নেক্সট আছে দেখো, নির্বাচন ও প্রার্থী মনোনয়ন। ভারতের নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল জাতপাতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন করে এবং জনগণের কাছে ভোটের জন্য আবেদন করে। অনেক সময় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা দুটি জাতের লড়াইয়ে পরিণত হয়। যেমন বিহারে কায়স্থ ও রাজপুত অনগ্রসর জাতির মধ্যে বিরোধ রাজনীতিকে যথেষ্ট প্রভাবিত করেছে। তারপর হচ্ছে রাজনৈতিক দলের প্রতি জাতিগত আনুগত্য। পরের পয়েন্ট, আর্থসামাজিক ক্ষেত্রে প্রভাব। নেক্সট আছে দেখো, বর্তমান ভারতে জাত ব্যবস্থা, তারপর উপসংহার, এইভাবে কিন্তু শেষ করা আছে এটা। তারপরে দেখো, পরের প্রশ্ন যেটা আছে, ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে যাও, কারণ এই প্রশ্নটা 10 নম্বর বা 20 নম্বরে যে কোনো একটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই, তাই এটা অতি অবশ্যই ভালো করে দেখতে হবে। প্রথমে ইন্ট্রোডাকশান দিয়ে দেখো শুরু করা হয়েছে। তারপরে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ। এখানে তোমাদের প্রশ্ন আলাদাভাবে আসতে পারে, আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ। ঠিক আছে, কারণ এটা 5 নম্বরেও আসতে পারে, যে 2টি কারণ লেখো, 3টি কারণ লেখো, এইভাবেও বলতে পারে। কারণের উৎস কিন্তু এক, এটা মনে রাখবে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে আঞ্চলিক রাজনৈতিক দলের ভূমিকা। আঞ্চলিকতাবাদের উদ্ভবের পেছনে আঞ্চলিক রাজনৈতিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বাধীনতা লাভের পর জাতীয় রাজনীতিতে কংগ্রেস দলের ব্যাপক প্রাধান্য ছিল, নেতৃত্ব ছিল বলিষ্ঠ, তাই আঞ্চলিক শক্তিগুলি মাথা চাড়া দিতে পারেনি। কিন্তু কংগ্রেস দলের দুর্বল হয়ে পড়ায় এবং নেতৃত্বের ঘাটতি দেখা দেওয়ায় আঞ্চলিক দল গড়ে উঠতে থাকে। আঞ্চলিক দলগুলি অঞ্চলের মানুষদের সমর্থনের উপর নির্ভর করে। তারা অঞ্চলের অধিবাসীদের দাবি দাওয়াকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে, এমনকি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থকে উপেক্ষা করে আঞ্চলিক স্বার্থকে বড় করে দেখে। এই কারণে জনগণের মধ্যে আঞ্চলিক উন্মাদনা দেখা দেয়, আর এই মানসিকতা আঞ্চলিকতাবাদকে জন্ম দিয়েছে। তারপরে আছে কি, সংবাদপত্রের ভূমিকা। আঞ্চলিকতাবাদ উদ্ভবের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকাকে অস্বীকার করা যাবে না। বিভিন্ন আঞ্চলিক ভাষায় সংবাদপত্র প্রকাশিত হয়। এই সব সংবাদপত্র ব্যবসায়িক স্বার্থে অনেক সময় আঞ্চলিক চিন্তাভাবনাকে জাগিয়ে দিচ্ছে, কারণ আঞ্চলিক ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি পাঠক সংখ্যা আঞ্চলিক স্তরে বেশি
এবং আঞ্চলিক স্তরের পাঠক সংখ্যা বৃদ্ধি করতে সংবাদপত্রগুলি আঞ্চলিক দাবি দাওয়াকে বেশি করে তুলে ধরে। আর ব্যবসায়িক স্বার্থে তারা অনেক সময় জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে আঞ্চলিক স্বার্থকে বড় করে তুলে ধরে। এর ফলে জনসাধারণের মধ্যে আঞ্চলিক মনোভাব গড়ে উঠেছে। এবার পরের পয়েন্ট হচ্ছে ভাষানীতির ভূমিকা। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো আঞ্চলিক শিক্ষা ব্যবস্থার ভূমিকা। এইভাবে তোমাদের কিন্তু অ্যান্সার উপস্থাপন করতে হবে পরীক্ষায়। তারপর অর্থনৈতিক বৈষম্য আছে, দেখতে পাচ্ছ উঙা পয়েন্ট, অর্থনৈতিক বৈষম্য, এবং তারপর মূল্যায়ন দিয়ে অ্যান্সারটা শেষ করা হয়েছে। পরের প্রশ্ন, আধুনিক রাজনীতিতে উপজাতি বা ট্রাইববাদের ভূমিকা ও রাজনৈতিক চেতনার বিকাশ আলোচনা করো। দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের আমি কিছু আলোচনা করছি। দেখো ভালো করে, এটা প্রথমে ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ ভূমিকা দিয়ে। তারপরে রাজনৈতিক চেতনার বিকাশ কিভাবে অ্যান্সারটা শুরু করা হয়েছে। দেখো উপজাতিদের রাজনৈতিক চেতনার বিকাশ কয়েকটি ধাপে ঘটেছে। যেমন প্রথম বলা হচ্ছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ, ব্রিটিশদের বন আইন, ভূমি অধিকার এবং সাংস্কৃতিক হস্তক্ষেপের বিরুদ্ধে সিধু কানু সহ সাঁওতাল বিদ্রোহ, বিরসা মুন্ডার উলগুলান এর মতো আন্দোলনগুলি উপজাতির আত্মনিয়ন্ত্রণ এবং অধিকার রক্ষার প্রাথমিক প্রকাশ ছিল। আর এই বিদ্রোহগুলি যদিও সফল হয়নি, তবে তারা উপজাতিদের মধ্যে এক ধরনের ঐক্য ও রাজনৈতিক সচেতনতা তৈরি করেছিল। দ্বিতীয় আছে স্বাধীনতার পরবর্তী সময়ে সংহতি ও স্বীকৃতি। স্বাধীনতার পর ভারতীয় সংবিধান উপজাতিদের জন্য পঞ্চম ও ষষ্ঠ তফসিলের মাধ্যমে বিশেষ অধিকার ও স্বায়ত্তশাসনের ব্যবস্থা করে। এর ফলে উপজাতিরা মূল জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয় এবং তাদের দাবিগুলি রাষ্ট্রীয় স্তরে স্বীকৃতি লাভ করে। এই সময়কালে বিভিন্ন উপজাতি সংগঠন যেমন ঝাড়খণ্ড পার্টি, অসম গণ সংগ্রাম পরিষদ ইত্যাদি গঠিত হয় এবং তাদের রাজনৈতিক দাবিগুলি তুলে ধরে। তারপর তৃতীয় পয়েন্ট আছে, তৃতীয় চতুর্থ এইভাবে আলোচনা করা হয়েছে। এবং তারপর পরবর্তীকালে মেন যে পয়েন্টটা আরেকটা আছে, আধুনিক ভারতের রাজনীতিতে ভূমিকা, অর্থাৎ উপজাতি অর্থাৎ ট্রাইবদের আধুনিক রাজনীতিতে কি ভূমিকা আছে সেটা এবারে আলোচনা করা হয়েছে। দেখে নাও তোমরা। এবং শেষে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা কিন্তু শেষ করা হয়েছে। দেখে নাও এবারে, এটা 6 নম্বর প্রশ্ন ছিল, এটা স্টার দেওয়া ছিল না যদিও। তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখো ভারতের রাজনীতিতে জাতিগোষ্ঠী ও জাতিগত আন্দোলনের প্রভাব। এখানে দেখো এই প্রশ্নের উত্তরটাও দেখো, ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে। তারপরে দেখো ভারতের রাজনীতিতে জাতিগোষ্ঠীর প্রভাব, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমাদের দেখে নিতে হবে। নির্বাচনী রাজনীতিতে প্রভাব, প্রথম পয়েন্ট খ হচ্ছে আঞ্চলিক দলগুলির উত্থান। তারপরে দেখো গ হচ্ছে স্বায়ত্তশাসন ও আত্মনিয়ন্ত্রণের দাবি, ঘ নীতি নির্ধারণের প্রভাব, উঙা হচ্ছে জাতীয় সংহতিতে চ্যালেঞ্জ। এবং তারপরে আছে জাতিগত আন্দোলনের ইতিবাচক ও নেতিবাচক দিক। এই রকমও প্রশ্ন আসতে পারে, 10 নম্বরের এই পোর্শনটাও আসতে পারে পরীক্ষায়। এবার ইতিবাচক দিক দেখতে পাচ্ছ এবং নেতিবাচক দিক, তারপরে উপসংহার দিয়ে শেষ করা আছে। এবার মডিউল 2 এ প্রথম যে প্রশ্নটা আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। কৃষক আন্দোলনের প্রেক্ষাপট, প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান, তারপরে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট। এখানে প্রথম পয়েন্ট আছে দেখো ঔপনিবেশিক শোষণ। কিভাবে প্রশ্নের উত্তর লেখা হচ্ছে দেখো, ব্রিটিশ শাসনকালে কৃষকদের ওপর চরম শোষণ চালানো হয়। উচ্চ হারে ভূমি রাজস্ব, জোরপূর্বক বাণিজ্যিক ফসল উৎপাদন যেমন নীল চাষ করতে বলা হয়েছিল, মহাজনদের অত্যাচার, দুর্ভিক্ষ কৃষকদের জীবন দুর্বিষহ করে তোলে। এর ফলে 1959 থেকে 60 সালে নীল বিদ্রোহ, 1859 থেকে 60 সালে নীল বিদ্রোহ, 1875 সালে দাক্ষিণাত্য হাঙ্গামা, বিংশ শতাব্দীর শুরুতে পাঞ্জাবের ক্যানেল কলোনি আন্দোলন এবং বিহারের চম্পারণ সত্যাগ্রহ সহ অসংখ্য কৃষক বিদ্রোহ সংগঠিত হয়। এই আন্দোলনগুলি জাতীয়তাবাদী আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। তারপরের পয়েন্ট আছে দেখো স্বাধীনতার পরবর্তী সময়ে অর্থনৈতিক বৈষম্য। স্বাধীনতার পরে কৃষকদের সমস্যা সম্পূর্ণরূপে দূর হয়নি।
ভূমি সংস্কারের অসম্পূর্ণতা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্রমবর্ধমান সমস্যা, কৃষি উৎপাদনের ন্যায্য মূল্য না পাওয়া, সার বীজের উচ্চ মূল্য, সেচ ব্যবস্থার অভাব এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি কৃষকদের অসন্তোষ সৃষ্টি করে। সবুজ বিপ্লব একদিকে যেমন উৎপাদন বাড়িয়েছিল, তেমনি এর সুবিধা বড় কৃষকদের মধ্যে কেন্দ্রীভূত হওয়ায় ছোট কৃষকদের মধ্যে বৈষম্য বেড়েছিল, যা নতুন করে অসন্তোষ জন্ম দেয়। এবং তারপরে আছে সরকারি নীতির প্রভাব, পরের পয়েন্ট। এবং তারপরে ঋণগ্রস্ততা ও আত্মহত্যা। এবার পরের অংশটুকু আছে কি, ভারতের রাজনীতিতে কৃষক আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব। এই যে ছোট ছোট পোর্শান, এখান থেকেও কিন্তু প্রশ্ন তুলে দিতে পারে 10 নম্বর বা 5 নম্বরের। ঠিক আছে, ভালো করে তোমাদের এগুলো দেখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরের প্রশ্ন, ভারতে নারী আন্দোলনের ওপর টিকা। এখানে প্রথমে ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করা হয়েছে, তারপরে আছে স্বাধীন ভারতে নারী আন্দোলন, উদ্ভব ও বিকাশ। দেখো, 1947 সালে স্বাধীনতার পর ভারতীয় সংবিধান নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকারের স্বীকৃতি দেয়। মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয়, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সমান সুযোগের কথা বলা হয়। হিন্দু বিবাহ আইন, হিন্দু উত্তরাধিকার আইন, হিন্দু দত্তক ভরণপোষণ আইন, পণ প্রথা বিরোধী আইনের মতো গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করে নারীর আইনি অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে সাংবিধানিক ও আইনগত অধিকার প্রদানের মাধ্যমেই নারী বৈষম্যের অবসান ঘটবে। তবে বাস্তবে দেখা গেল পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামো, অর্থনৈতিক বৈষম্য ও কুসংস্কারের ফলে আইনগুলি সম্পূর্ণরূপে কার্যকর হচ্ছে না এবং নারীর প্রকৃত মুক্তি অধরাই থেকে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বিশেষ করে 70-এর দশক থেকে ভারতে নারী আন্দোলনের এক নতুন গতি ও মাত্রা লাভ করে। এই সময়কালটিকে ভারতের নারী আন্দোলনের পুনর্জন্মের অধ্যায় হিসাবে গণ্য করা হয়। এর পিছনে একাধিক কারণ ছিল, সেই কারণগুলো প্রথমত দ্বিতীয়ত করে আলোচনা করা হয়েছে এখানে। দেখে নাও তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর। আর আবারও বলছি, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার থেকে মনে করছো যে না আমরা ঠিকঠাক গাইড পাবো এখানে, তাহলে তোমাদের বলবো দেরি না করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবার আছে দেখো উল্লেখযোগ্য নারী আন্দোলন সমূহ। উল্লেখযোগ্য নারী আন্দোলনের মধ্যে প্রথম আছে দেখো গুজরাট ও মহারাষ্ট্রে মহিলা আন্দোলন। তারপরে আছে দেখো স্বশাসনিক সংগঠন। নেক্সট আছে উপজাতি রমণীদের সংগঠন, এটা হচ্ছে মদ্যপান বিরোধী আন্দোলন। তারপর চিপকো আন্দোলন, এটাও একটা নারী আন্দোলন। তারপরে শ্বেতকারী সংগঠন। এবার সীমাবদ্ধতা বা সমালোচনা আছে, তারপরে উপসংহার বা মূল্যায়ন দিয়ে শেষ করা আছে। এবার পরের প্রশ্ন, ভারতে পরিবেশ আন্দোলন। এটা আছে দেখো পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। পরিবেশ আন্দোলন, এখানে প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন টাইপের লিখতে হবে। লেখার পর পরিবেশ আন্দোলনের মধ্যে প্রথম আছে চিপকো আন্দোলন। এটাই বলছিলাম, চিপকো আন্দোলন আলাদা প্রশ্ন আসতে পারে 5 নম্বরে, তখন এইটুকু পোর্শন দিয়ে দিলেই হবে। তারপরে আছে নর্মদা বাঁচাও আন্দোলন। এইগুলো তোমাদের আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে। নর্মদা বাঁচাও আন্দোলন আছে, ঠিক আছে। তারপরে আছে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এগুলো হচ্ছে পরিবেশ আন্দোলন। এগুলো আবারও বলছি আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে, মূল্যায়ন দিয়ে শেষ করা হয়েছে। এবার পরের প্রশ্ন আছে ভারতে মানবাধিকার আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও তাৎপর্য। মানবাধিকার আন্দোলন, এখানে ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে। তারপরে মানবাধিকার কি সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, মানবাধিকারটা কি বিষয়। তারপর মানবাধিকারের বৈশিষ্ট্য, এটাও প্রশ্ন আসতে পারে, মানবাধিকারের বৈশিষ্ট্য লেখো, 5 মার্কসে আসতে পারে। তারপর মানবাধিকারের প্রকৃতি আছে। নেক্সট আছে দেখো মানবাধিকারের প্রকৃতি, এইভাবে আলোচনা করা হয়েছে। এবং তারপরেই আছে দেখো মানবাধিকারের তাৎপর্য। ভারতে মানবাধিকারের তাৎপর্য আছে বহুবিধ, এইভাবে আলোচনা করা হয়েছে। এবং শেষে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। পরের প্রশ্ন আছে ভারতে নয়া সামাজিক আন্দোলন। এই প্রশ্নটা তোমরা অনেকেই বলছিলে যে স্যার এই প্রশ্নের উত্তরটা একটু দিন, এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে ঠিক মতো লেখা নেই। কীভাবে এই প্রশ্নের উত্তরটা তোমরা সঠিকভাবে গুছিয়ে লিখবে দেখো, প্রথমেই যে ওই নিউ সোশ্যাল মুভমেন্ট যেটা আছে দেখো, প্রথমে তার নয়া সামাজিক আন্দোলনের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দেওয়া আছে। তারপর চরিত্র বা বৈশিষ্ট্য, এখানে দেখো একদম পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা হয়েছে, ক খ এইভাবে পয়েন্ট করে আলোচনাটা করা হয়েছে, ক খ এইভাবে পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। দেখে নাও তোমরা, উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। তারপরে 6 নম্বর যে প্রশ্ন, এটা আমাদের সাজেশানে স্টার দেওয়া ছিল না,
7 নম্বরও স্টার দেওয়া ছিল না। তারপরে দেখো 8 নম্বর গেল। এবারে 3টি প্রজন্মের যে মানবাধিকার সেটা, এটা দেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দেখো প্রথমে ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে, তারপরে দেখো তারপরে 3টে প্রজন্মের, অর্থাৎ এখানে প্রথম প্রজন্মের মানবাধিকার কি সেটা আলোচনা করা হয়েছে। আমি তোমাদের এই পোর্শনটাই বলছিলাম যে এইগুলো 5 নম্বরে প্রশ্ন দিয়ে দিতে পারে, যে প্রথম প্রজন্মের মানবাধিকার সম্পর্কে লেখো, দেখো এতটা আছে। এবং তারপরেই আছে দ্বিতীয় প্রজন্মের মানবাধিকার। দ্বিতীয় প্রজন্মের মানবাধিকার সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রজন্মের গেল, দ্বিতীয় প্রজন্মের 10 নম্বরেও লেখা যাবে যতটা লেখা আছে। তারপর তৃতীয় প্রজন্মের মানবাধিকার, এইভাবে তৃতীয় প্রজন্মের মানবাধিকার আলোচনা করা হয়েছে। তারপর 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে কিছু প্রশ্ন উত্তর আমি দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও, বা তোমরা দেখে নিতে, দেখো বা স্ক্রিনশট করো বা পজ করে পড়ো, যা করো তোমরা কিন্তু এগুলো তৈরি করো, দেখে নাও। আর তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক, দেরি করার আর দরকার নেই। যারা মনে করছো যে একটা প্রপার গাইড তোমরা আমার কাছ থেকে পেতে পারো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে, তাহলে তোমরা অ্যাডমিশান নিতে পারো। বহু ছাত্রছাত্রী আমাদের পেড ব্যাচে আছে, তোমরাও যারা মানে যুক্ত হতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। দেখো ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের যেটা আছে, এর মডিউল 2 মানবাধিকার আন্দোলনের ওপর একটা টিকা। তোমরা জানো যে 5 নম্বরের প্রশ্ন খুব বেশি বড় করে লেখা যাবে না, যতটা দরকার ততটাই এখানে কিন্তু লেখা আছে। তারপরে দেখো ভারতে নারী আন্দোলনের প্রকৃতি 1970-এর দশক থেকে কিভাবে পরিবর্তিত হয়েছে, অ্যান্সারটা দেখে নাও। একদম তোমাদের ফুল অ্যান্সার দিয়ে দিলাম। চিপকো আন্দোলন, যেটা বড় প্রশ্ন আছে, ওখানের পার্টটা লিখলেও হবে চিপকো আন্দোলনের। ভারতে নারী আন্দোলন ও সামাজিক পরিবর্তন দেখে নাও। এবারে শেষ প্রশ্ন যেটা, লিঙ্গ আর সেক্সের মধ্যে পার্থক্য দেখে নাও। এই হচ্ছে তোমাদের ফুল সাজেশান এবং কিছু প্রশ্নের উত্তর।